কৌশানীর গান্ধী আশ্রম দেখলাম। এরপর রাস্তায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখানকার বাজার অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি নৈনিতালের রামনগরের দিকে। 136 কিলোমিটার পথ। সুন্দর এই পাহাড়ি অঞ্চল। এখানে কতগুলো রিসর্ট রয়েছে পাহাড়ের উপরে। দু একদিন এখানে থেকে যেতে ইচ্ছা করে। সবুজ অরণ্য আচ্ছাদিত এই সুন্দর পাহাড়ি বনাঞ্চল ভীষণভাবে আকর্ষণ করে। এই সুন্দর গাছগাছালি, সূর্যের আলো আর নীল আকাশ। কৌশালী থেকে রানীক্ষেত 60 কিলোমিটার দূরে। সেই রানীক্ষেতের মধ্যে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। উত্তরাখণ্ডের আলমোড়া অঞ্চল এই রানীক্ষেতের অবস্থান। এখানকার রানীর এই অঞ্চলটি এত ভালো লেগে যায় যে তিনি এখানে এই 4000 একর সুন্দর সবুজে ঘেরা চির ও পাইন অরণ্য অঞ্চলে একটি প্রাসাদ স্থাপন করবেন বলে ঠিক করেন। যদিও প্রাসাদ নির্মাণ হয়নি শেষ পর্যন্ত, কিন্তু রানী যেহেতু স্থানটি পছন্দ করেছিলেন, তাই তার নামেই এই অঞ্চলটির নাম রানীক্ষেত আজও রয়ে গেছে। গাছগাছালির ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে। বিস্তীর্ণ নীল আকাশ দেখতে পাচ্ছি। এই যে পাওয়া প্রকৃতির কাছ থেকে, তা যেন মনকে আবিষ্ট করে রাখছে। রানীক্ষেতের মধ্যে দিয়ে যেতে যেতে মনে পড়ছে যে এই অঞ্চলটি কি সুন্দর, কত নিরিবিলি এবং অনন্ত শান্তির অঞ্চল। শান্তি পেতে মানুষ যুগ যুগ ধরে এক স্থান থেকে আর এক স্থানে ভ্রমণ করেছে, শান্তির দিশা পায়নি। কিন্তু পাহাড়ের এই অঞ্চলে এলে আপনি নিশ্চয়ই শান্তির খোঁজ পাবেন, নিরুদ্বিগ্ন জীবনের সন্ধান পাবেন। রানীক্ষেত অপূর্ব। মোহনের ফরেস্ট বাংলোর দিকে চলে এলাম। এই ফরেস্ট বাংলোয় দরদাম করে জানলাম প্রতিদিনের ভাড়া 6000 টাকা। তারপর করবেট রূপ রিসর্টে চলে এলাম। এখানেও ভাড়া 4000 টাকা। তাই পকেটের অত ক্ষমতা নেই বলে একটি নদী পার হয়ে গাড়ি চলল সস্তার হোটেলের খোঁজে। সুন্দর এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি। এসে পৌঁছালাম রামনগরের ট্যুরিস্ট রেস্ট হাউসে। AMVN-এর প্রতিদিনের ভাড়া 1500 টাকা। পরের দিন সকালবেলা চায়ের দোকানে এসে হাজির হয়েছি, খুব সকালবেলা। এখানে চা পান করলাম। চা পান করে কোশি নদীর তীরে প্রাতঃভ্রমণে বেরিয়েছি। সকালবেলা এই দৃশ্য খুব সুন্দর লাগছে। সূর্য উঠছে গাছগাছালির ফাঁক দিয়ে। কোশি বাঁধ দেখতে পাচ্ছি দূরে, আর দেখছি অসংখ্য পাতি হাঁস উড়ছে আকাশে। খুব অপূর্ব এই দৃশ্য। কোশি নদী বাঁধের কারণে শুকিয়ে গেছে। বাঁধের কাছে এসে পৌঁছে গেলাম,
কি সুন্দর লাগছে, সূর্য উঠছে, কোশি নদীর এই নীল জলরাশির দৃশ্য অপূর্ব। কোশি নদী দেখা শেষ হলো, প্রাতঃভ্রমণ শেষ হলো, চলে এলাম ক্যান্টার গাড়ির কাছে। 11টায় ক্যান্টার গাড়ি ছাড়লো। অরণ্যের মধ্যে দিয়েই, রামনগরের অরণ্যের মধ্যে দিয়েই গাড়ি এসে করবেট ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকে পড়ল। করবেট ন্যাশনাল পার্ক সাফারি বুকিংয়ের জন্যে অনলাইন বুকিং করতে হয়। এখানে 3 রকমের বুকিং আছে, জিপ সাফারি, ক্যান্টার সাফারি, হাতি সাফারি। ক্যান্টার সাফারি সব থেকে সস্তা, তাই ক্যান্টার সাফারিকেই বেছে নিলাম। পকেটের রেস তো আমাদের বেশি নয়। যাচ্ছি তখন ক্যান্টার গাড়ির যে ভীষণ গর্জন তা মনকে অশান্ত করে তুলেছে। ভীষণ এই গাড়ির গর্জন, কিন্তু অরণ্যের নীরবতা, নিস্তব্ধতা ভঙ্গ করছে যেমন, তেমনি এই তীব্র আওয়াজ জীবজন্তুর মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে। তারা দূরে দূরে চলে যাচ্ছে। একটি নদীর উপর দিয়ে গাড়ি এগিয়ে চলল। এসে একটি স্থানে গাড়ি দাঁড়ালো। গর্জন হচ্ছে গাড়ির ভীষণভাবে, খুবই খারাপ লাগছে এই গাড়ির এই গর্জন। এখানে তো ব্যাটারি চালিত গাড়ি, হ্যাঁ, একটি হাতির দেখা পাওয়া গেছে। অরণ্যের পাশে যে নদী খাদ, সেখানে ঘুরে বেড়াচ্ছে। হাতিটির একটি গজদন্ত দেখতে পাচ্ছি, আরেকটি সম্ভবত নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে ভেঙে গেছে। অনেকক্ষণ পরে করবেট ন্যাশনাল পার্কের এই প্রাণীটি দেখে খুবই ভালো লাগছে যে যা কিছু তো অন্তত দেখতে পেলাম। যা দেখতে এসেছি তার কিছুটা আকাঙ্ক্ষা পূরণ হলো। ভালো লাগছে খুবই। হাতি চলে গেলে গাড়ি চলতে শুরু করলো গর্জন করে। নদীর বুকের উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন তার গর্জনের মাত্রা আরো অনেক বেড়ে গেল। এখানে ব্যাটারি চালিত গাড়ি প্রয়োজন। সুন্দর দৃশ্য, পাহাড়, নদী সব কিছুই রয়েছে। অরণ্য শোভিত এই করবেট ন্যাশনাল পার্কে দেখা পেলাম আরও একটি প্রাণীর, একটি হরিণ অরণ্য থেকে বেরোলো। আর কি দেখতে পাবো ভাবতে ভাবতে চলে এলাম অরণ্য ভ্রমণের শেষ প্রান্ত দিঘালাতে। এখানে অনেক কটেজ রয়েছে, তা আগে থেকেই বুকিং করতে হয় অনলাইনে। আর এই দিঘালার পাশে রয়েছে রামগঙ্গা, আকাশের সাথে নীল নদী মিশে গেছে এখানে। গাড়িতে চেপে বসলাম, গাড়ি এগিয়ে চলল। ঘাস বন ছাওয়া অঞ্চলের মধ্যে দিয়ে এসে একটি লেকের পাশ দিয়ে যাচ্ছে। লেকের নীল জল আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। ভারী সুন্দর এই দৃশ্য। করবেট ন্যাশনাল পার্কের এই দৃশ্য সত্যিই অপূর্ব।
কি সুন্দর পথ, এই অরণ্য পথ। অবশেষে কর্বেট ন্যাশনাল পার্ক ভ্রমণ শেষ হলো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।